হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC27 হেলথ ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 4, দ্যাট ইজ হেলথ ইন্স্যুরেন্স আন্ডাররাইটিং। তো চলো দেখা যাক। Underwriting is the process of assessing the risk appropriately and deciding the terms on which the insurance cover is to be granted. Medical underwriting involves around researching and medical history of an applicant, conducting pre-policy medical tests for insurance in order to identify risk factors and grant coverage with appropriate pricing or premium, which also involves risk-based loading. Basically আমরা জানি কি যে আন্ডাররাইটিং হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাকবোন। কারণ কি? কারণ কোনো রিস্ক যেটা ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট করবে, যেটা ইন্স্যুরার অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, সেটা ডিপেন্ড করছে এই আন্ডাররাইটিং প্রসেসের ওপরে। এবং যদি সেই রিস্কটা ইন্স্যুরার অ্যাকসেপ্ট করে তাহলে তার রেটিং কি হবে, মানে তার প্রিমিয়াম কি হবে, সেটাও কিন্তু ঠিক করা হয় আন্ডাররাইটিং প্রসেসের মাধ্যমে। এবারে যদি এরকম কোনো রিস্ক ইন্স্যুরার অ্যাকসেপ্ট করে নেয় যেটার হয়তো ঠিক মতন প্রিমিয়াম ক্যালকুলেট করা হলো না, যেটা হয়তো রিস্কটা যতটা রিস্ক সেই অনুযায়ী তার প্রিমিয়াম ক্যালকুলেট করা হলো না, তাহলে ইন্স্যুরার কিন্তু সেক্ষেত্রে ইনসলভেন্সি ফেস করতে হবে তাকে। এবং আবার এটাও হতে পারে যে ইন্স্যুরার যদি খুব সিলেক্টিভ ওয়েতে যদি ইন্স্যুরার রিস্ককে অ্যাকসেপ্ট করে তখন কিন্তু তার ইন্স্যুরেন্স বিজনেসে এফেক্ট পড়বে। তো এই দুটো দিককে ব্যালেন্স করে ইন্স্যুরারকে রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে হবে বা রিজেক্ট করতে হবে, বা যদি রিস্ককে অ্যাকসেপ্ট করে তাহলে তার প্রিমিয়ামটাকেও সেই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। তো আন্ডাররাইটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবং মেডিকেল আন্ডাররাইটিংয়ের ক্ষেত্রে কিছু রিসার্চ করা হয় রিস্কটাকে অ্যাকসেপ্ট করার আগে, যেরকম তার মেডিকেল হিস্ট্রি দেখা হয়, তার কিছু দরকার হলে অনেক সময় একটা পার্টিকুলার এজের পরে কিছু মেডিকেল টেস্ট দেখা হয়, যে সেই টেস্টে তার কোনো রিস্ক ফ্যাক্টর যদি সেখান থেকে ক্যালকুলেশন করা যাচ্ছে কি না, তারপরে সেটার প্রিমিয়াম ডিটারমাইন করা যেতে পারে। The job of the underwriter is to classify the risk and decide the terms of acceptance at appropriate price. Next দেখো, health insurance is based on morbidity. Hence, morbidity is defined as the likelihood and risk of a person becoming ill or sick, thereby requiring treatment or hospitalization. তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে কোশ্চেনও আসতে পারে যে হেলথ ইন্স্যুরেন্স ইজ বেসড অন মরবিডিটি। তাহলে দুটো ওয়ার্ড আমরা এখানে একটু জানবো, একটা হচ্ছে মরবিডিটি আর একটা হচ্ছে মর্টালিটি। এবং এই মর্টালিটির ওপর বেসড হয়ে কোন ইন্স্যুরেন্সটা? লাইফ ইন্স্যুরেন্স ইজ বেসড অন মর্টালিটি। মর্টালিটি মানে কি? যে কোনো একজন পার্সন, মানে ইনশিওর্ড, যার ইন্স্যুরেন্স করা হচ্ছে, সে মারা যাবে কি বাঁচবে, এটা হচ্ছে মর্টালিটির সাথে, এটা মানে হচ্ছে মর্টালিটি। এবং এর ওপর বেস করে লাইফ ইন্স্যুরেন্স করা হয়। কিন্তু মরবিডিটি মানে কি? তার সঙ্গে কিন্তু মৃত্যুর কোনো সম্পর্ক নেই। একটা লোকের রোগ হওয়ার সম্ভাবনা কি রয়েছে, বা একটা লোকের অসুস্থ হওয়ার সম্ভাবনা কি রয়েছে, বা একটা লোকের হসপিটালাইজেশনের কি কি পসিবিলিটিস রয়েছে, সেটার উপর বেসড করে হেলথ ইন্স্যুরেন্স করা হয়, এবং এটাকেই বলা হয় মরবিডিটি। ঠিক আছে? আন্ডাররাইটিং গাইডলাইন্স আর মাচ টাইটার ফর মরবিডিটি কভারেজ দ্যান মর্টালিটি। কারণ মরবিডিটির ক্ষেত্রে মর্টালিটি তো মানুষের একবারই আসতে পারে, মানুষ একবারই মারা যেতে পারে, সেক্ষেত্রে তার যে ইন্স্যুরেন্সটা আছে সেটা পেয়ে বের হবে। কিন্তু মরবিডিটি তা নয়, মানুষ অনেকবার হসপিটালাইজড হতে পারে, বিভিন্ন রকম রোগ হতে পারে, তো সেক্ষেত্রে গাইডলাইন্সটা কিন্তু অনেক বেশি টাইটার। দেখো কি বলছে, ফ্যাক্টর হুইচ অ্যাফেক্ট মরবিডিটি। কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো মরবিডিটিকে অ্যাফেক্ট করে, যেমন এজ। একটা লোকের এজের ওপর, যদি কেউ খুব ইয়াং এজে হয় তাহলে তার, বা চিলড্রেন ধরো যারা, বা ইনফ্যান্টস যারা, তাদের যেরকম অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। আবার যারা অনেক বেশি এজেড পার্সন, তাদেরও আবার বিভিন্ন রকম রোগে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে জেন্ডারের ওপর ডিপেন্ড করে। যেরকম ওমেনদের ক্ষেত্রে তারা অ্যাডিশনাল একটা রিস্কের জন্য তারা এক্সপোজ থাকে, সেটা হচ্ছে যে তাদের চাইল্ড বিয়ারিং যে পিরিয়ড, সেই সময় তাদের এক্সট্রা কিছু রিস্ক থাকে। হ্যাবিটস, বিভিন্ন রকম হ্যাবিটসের উপর ডিপেন্ড করে। অকুপেশন, অনেক সময় অনেক এক্সট্রা রিস্ক অকুপেশন থেকে অনেকের লাইফে চলে আসে, যেটা তার অকুপেশনটা যদি
ওই রিস্কটাকে অকুপেশন থেকে সেই রিস্কটা বিয়ার হচ্ছে। ফ্যামিলি হিস্ট্রি থেকেও অনেক রকম রিস্ক বোঝা যায়, যেরকম ধরো ডায়াবেটিস, অ্যাজমা, এগুলো ফ্যামিলি হিস্ট্রি দেখে বোঝা যেতে পারে যে এই রিস্কটা তার হয়তো এখন নেই কিন্তু তার ভবিষ্যতে আসতে পারে। নেক্সট হচ্ছে বিল্ড, তার স্বাস্থ্য কীরকম, তার শরীর কীরকম সেটা বোঝা যেতে পারে সেখান থেকে। পাস্ট ইলনেস অর সার্জারি, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারেন্ট হেলথ স্ট্যাটাস, তার বর্তমানে হেলথ স্ট্যাটাস কীরকম রয়েছে। আর হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড রেসিডেন্স, সে কীরকম জায়গায় রয়েছে তার উপরেও কিন্তু তার মরবিডিটিটা ডিপেন্ড করে। তো এগুলো দেখে আন্ডাররাইটার কোনো রিস্ককে আন্ডাররাইট করতে পারে এবং সেটাকে তার প্রিমিয়ামও ফিক্স করতে পারে। ওকে, নেক্সট আমরা দেখব যে বেসিক প্রিন্সিপালস অফ আন্ডাররাইটিং, কি কি প্রিন্সিপাল আছে বেসিক সেটা আমরা দেখব। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে আটমোস্ট গুড ফেথ। কি বলছে দেখো, when one enters into an insurance contract, the same is based on utmost good faith. In a contract, both the parties are obliged to disclose all material information which may be important whether or not it is requested. তাহলে আমরা এটা জানি যে ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে দুটো পার্টি রয়েছে ইন্স্যুরেন্সে, একটা হচ্ছে ইনস্যুরার, একজন হচ্ছে ইনস্যুরড। এবার দুজনের কাছে সমস্ত রকম তথ্য জানাতে হবে। প্রথমত ইনস্যুরডকে জানাতে হবে, কারণ ইনস্যুরের রিস্কটাকে অ্যাকসেপ্ট করছে ইনস্যুরার। তো রিস্কটা কমেন্স হওয়ার আগে ইনস্যুরডকে তার সমস্ত রকম তথ্য, কারণ রিস্কটা হচ্ছে ইনস্যুরের, তো সেই রিস্কটাকে বেটার জানে ইনস্যুরার এই বিষয়ে কিছু জানে না, তো সেগুলো সব জানানোর দায়িত্ব হচ্ছে ইনস্যুরের। এবং ইনস্যুরারের জানানোর কথা হচ্ছে যে সেই রিস্কটা ইনস্যুরার অ্যাকসেপ্ট করছে, তার সেই পলিসির কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেগুলো সমস্ত কিছু ইনস্যুরডকে জানাতে হবে। নেক্সট আমরা দেখব ইনস্যুরেবল ইন্টারেস্ট। It means that a person should have a pecuniary interest in the asset he is going to get insured and will suffer financial loss in the event of any damage to such asset. Thus, the principle of insurable interest is the legal right to insure, and the person taking the insurance has legally recognized relationship to the object of insurance. তাহলে ইনস্যুরেবল ইন্টারেস্টে বলা হচ্ছে যে কোনো পার্সন যেটাকে ইন্স্যুরেন্স করাচ্ছে, যে সাবজেক্ট ম্যাটারটাকে ইনস্যুর করা হচ্ছে, তার সঙ্গে ওই পার্সনের যেন একটা রিলেশনশিপ থাকে। কীরকম রিলেশনশিপ না, লিগাল রিলেশনশিপ, বা বলা যেতে পারে যে একটা পিকিউনারি ইন্টারেস্ট যেন সেই পার্সনের ওই সাবজেক্ট ম্যাটারের উপর থাকে। মানে ওই সাবজেক্ট ম্যাটারে যদি কোনো ক্ষতি হয় তাহলে যেন আসল সেই লসটা বিয়ার করতে হবে সেই ইনস্যুরডকে, তবেই সে ওই সাবজেক্ট ম্যাটারটাকে ইনস্যুর করতে পারবে ইন্স্যুরেন্স নিয়ে। ঠিক আছে, যেরকম হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইনস্যুরড তার নিজের হেলথটাকে ইন্স্যুরেন্স করাচ্ছে, কারণ তার যদি কোনো হেলথ ইস্যু হয়, তার জন্য যদি কোনো হসপিটালাইজেশন হয় এবং তার জন্য যে এক্সপেন্সটা হচ্ছে সেই এক্সপেন্সটা অ্যাকচুয়ালি বিয়ার করতে হচ্ছে কাকে, যার হেলথ এক্সপেন্স হচ্ছে তাকে। এক্ষেত্রে আমরা জানি যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারের জন্য হেলথ ইন্স্যুরেন্স করতে পারে, কারণ কারোর ফ্যামিলি মেম্বারের যদি কোনো হসপিটালাইজেশন হয় বা কোনো যদি ডেথ হয়, তাহলে সেটার জন্য যে এক্সপেন্সটা সেটাও কিন্তু তার ফ্যামিলি মেম্বারের উপর তার এফেক্ট পড়ে। আবার আমরা জানি যে কোনো এমপ্লয়ারও তার এমপ্লয়ির জন্য তার এমপ্লয়ির জন্য ইন্স্যুরেন্স নিতে পারে, কারণ এমপ্লয়ারেরও কিন্তু এমপ্লয়ির ওপরে ইনস্যুরেবল ইন্টারেস্ট থাকছে, কারণ এমপ্লয়ি তার আন্ডারে কাজ করে, তার কাছ থেকে স্যালারি পায়। তো এমপ্লয়ি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেটা এমপ্লয়ারের ক্ষতি, তো সেই সেন্সে এমপ্লয়ারেরও ইনস্যুরেবল ইন্টারেস্ট থাকছে এমপ্লয়ির হেলথের ওপরে। কিন্তু কোনো রিলেশন নেই, আমি কোনো একটা থার্ড পার্টি যার সাথে আমার রিলেশনশিপ নেই, তার হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমি করতে পারবো না। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো ইনডেমনিটি। The objective of insurance is to compensate the insured by placing him in the same financial position after a loss as he was prior to the occurrence of the loss. তাহলে প্রিন্সিপাল অফ ইনডেমনিটি মানে হচ্ছে যে কোনো একজন পার্সন যে ইন্স্যুরেন্স করিয়েছে তাকে কম্পেনসেট করা, কতটা কম্পেনসেট করা, যতটা তার লস হয়েছে, তার থেকে বেশিও নয় তার থেকে কমও নয়, এবং এক্ষেত্রে লিমিট হচ্ছে যে যতটা
তার সাম ইনশিওর্ড ততটাই ম্যাক্সিমাম তাকে কম্পেনসেট করা যেতে পারে, তার থেকে বেশি করা যাবে না। ইনশিওরার পেজ নাথিং মোর অ্যান্ড নাথিং লেস। ইনশিওর্ড ক্যান নট মেক আ প্রফিট আউট অফ দ্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। তাহলে যদি কোনো ধরো তার সাম ইনশিওর্ড রয়েছে 10 লাখ টাকা, দেখা যাচ্ছে যে তার এক্সপেন্স হয়েছে 5 লাখ টাকা, এবার ইনশিওর্ড যদি বলে যে আমার 10 লাখ টাকার সাম ইনশিওর্ড রয়েছে তো আমি 10 লাখ টাকার ক্লেম নেব, তো দ্যাট ইজ নট পসিবল। তার যেটা এক্সপেন্স হয়েছে সেটাই তাকে রিএম্বার্স করা হবে, সেটাই তাকে ইন্ডেমনিফিকেশন করা হবে। লাইফ অ্যান্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সেস আর নট কন্ট্রাক্টস অফ ইন্ডেমনিটি বাট বেনিফিট পলিসিস। তাহলে আমরা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডেমনিটি পলিসিটা থাকে না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তাদের একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, যে একজন লোক তার লাইফের জন্য একটা ফিক্সড একটা অ্যামাউন্টের ইন্স্যুরেন্স করে রেখেছে, তার যখন ডেথ হবে তখন সে ওই অ্যামাউন্টটা তার ফ্যামিলি মেম্বার পাবে। এক্ষেত্রে কিন্তু ইন্ডেমনিফিকেশনটা অ্যাপ্লিকেবল নয় লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ইন আ বেনিফিট পলিসি দ্য সাম ইনশিওর্ড ফর দ্য পসিবল অকারেন্স ইজ পেড নো ম্যাটার হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্পেন্ট। তাহলে বেনিফিট পলিসিতে যেটা তার ফিক্সড অ্যামাউন্ট রয়েছে সেই ঘটনাটা হলে ওই ফিক্সড অ্যামাউন্টটাই পেমেন্ট করা হবে, অ্যাকচুয়ালি যাই খরচা হয়ে থাক না কেন। However, in an indemnity policy, one is usually compensated for the actual cost or losses only to the extent of the sum insured. Next হচ্ছে contribution, principle of contribution মানে দেখো, these clauses apply when more than one policy covers the same loss. যখন একটা পলিসি বা একটা লস কভার করার জন্য মোর দ্যান ওয়ান একের বেশি পলিসি নিচ্ছে ইনশিওর্ড, তখন এই প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে। ইন কেস অফ মাল্টিপল পলিসিস হুইচ প্রোভাইড ফিক্সড বেনিফিটস অন দ্য অকারেন্স অফ দ্য ইনশিওর্ড ইভেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য পলিসিস, ইচ ইনশিওরার শ্যাল মেক দ্য ক্লেম পেমেন্টস ইন্ডিপেন্ডেন্ট অফ পেমেন্টস রিসিভড আন্ডার আদার সিমিলার পলিসি। যদি কোনো একজন ধরো ইনশিওর্ড মানে কোনো একজন ধরো কাস্টমার, সে তার একটা লসের জন্য বা সে কোনো একটা মানে তার ধরো সে একটা ফিক্সড বেনিফিট পলিসি করিয়েছে দুটো ইন্স্যুরারের থেকে। এবার ফিক্সড বেনিফিটের ক্ষেত্রে আমরা কি জানি যে তার যে অ্যামাউন্টটা সে ইন্স্যুরেন্স করিয়েছে সেটা সে পেয়ে যাবে, তার যাই লস হয়ে থাকুক না কেন। এখানে ইন্ডেমনিফিকেশনের কোনো রকম কনসেপ্ট থাকছে না, যেহেতু তার ফিক্সড বেনিফিট পলিসি। তাহলে এরকম ক্ষেত্রে সে কিন্তু দুটো বা তিনটে তার যে কটা ইন্স্যুরারের কাছ থেকে সে এই পলিসিটা করিয়েছে তাদের প্রত্যেকের থেকে সে ওই ফিক্সড বেনিফিটটা পাবে ওই অকারেন্স ওই ইভেন্টের জন্য, ওরকম কোনো ইভেন্ট হলে। ইফ টু অর মোর পলিসিস আর টেকেন বাই অ্যান ইনশিওর ডিউরিং আ period from one or more insurers to indemnify treatment costs, the policyholder shall have the right to require a settlement of his or her claim in terms of any of his or her policies. কিন্তু যদি তার ইন্ডেমনিফিকেশন পলিসি নেওয়া থাকে, যে তার যতটা লস হয়েছে, তার হসপিটালাইজেশনের জন্য যতটা এক্সপেন্স হয়েছে সে ততটাই ক্লেম পাবে, এবং সেক্ষেত্রে যদি তার এরকম পলিসি দুটো বা তার বেশি করা থাকে তখন সেক্ষেত্রে সে কিন্তু যে কোনো একটা ইন্স্যুরারের কাছে ফার্স্টে অ্যাপ্লাই করবে, তার লসটাকে তার ক্লেমের জন্য প্রথমে ক্লেম করবে। এবার সেখান থেকে সেই ক্লেমটা পাওয়ার পরেও যদি কিছু দেখা যায় যে আরও কিছু এক্সেস অ্যামাউন্ট থেকে গেল, যেখানে তার সাম ইনশিওর্ড কম ছিল বলে প্রথম ইনশিওরার তাকে দিল না, তখন সে আবার নেক্সট ইনশিওরারের কাছে ক্লেম করতে পারবে, এবং ওই ব্যালেন্স যে অ্যামাউন্টটা সেটাই তখন সেক্ষেত্রে পেয়েবেল হবে। মানে সে তার যতটা এক্সপেন্স হয়েছে সেই ততটাই সে রিকভার করতে পারবে, এই তার যদি ইন্ডেমনিফিকেশন পলিসি নেওয়া থাকে সেক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্রক্সিমেট কজ। দ্য প্রিন্সিপাল অফ প্রক্সিমেট কজ ইজ অ্যাপ্লাইড টু ডিটারমাইন অ্যাজ টু ওয়েদার দ্য লস ওয়াজ কজড বাই আ রিস্ক কভার্ড, নট কভার্ড অর এক্সক্লুডেড ইন দ্য পলিসি। বেসিক্যালি প্রক্সিমেট কজের কনসেপ্টটা হচ্ছে যে কোন কজের জন্য এই ইভেন্টটা হলো এবং সেই কজটা ইনশিওর্ড পেরিল কিনা, সেইটা একটা ইনশিওর্ড পেরিলের জন্য এই লসটা হয়েছে কিনা সেটা তো ইনশিওরারকে দেখতে হবে। তো যদি সেটা ইনশিওর্ড পেরিলের জন্য ওই লসটা না হয়ে থাকে তাহলে সেই ক্লেমটা নট পেয়েবল হয়ে যাবে। তো সেটাই হচ্ছে প্রক্সিমেট কজের
definition, this rule is referred to as cause approximate non-remote spectator, which means that the proximate and not the remote cause have to be looked into. Okay, মানে প্রক্সিমেট কজের একটা যদি এক্সাম্পল আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টে কারোর একটা হাত ভেঙে গেল, ঠিক আছে, এবার সে হাতটা ভাঙার জন্য তাকে হসপিটালাইজেশন করা হলো। এরপরে দেখা যাচ্ছে যে হসপিটালে ভর্তি হওয়ার পরে তার হয়তো ডেঙ্গু হলো এবং সেই ডেঙ্গুতে সে মারা গেল। তখন তার ডেথের কজটা কি হবে? তখন তার ডেথের কজটা দেখতে হবে যে তখন কিন্তু ওই মানে তখন কিন্তু সে মানে তার অ্যাক্সিডেন্টের জন্য তার যে হাত ভেঙে গেছিল সেই কারণে কিন্তু তার ডেথ হয়নি, তার ডেথ হয়েছিল ডেঙ্গুর কারণে। তো সেই তখন ডেঙ্গুটা হবে হচ্ছে প্রক্সিমেট কজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি ডকুমেন্টস, বেসিক্যালি এখানে আমরা পড়বো হচ্ছে যে আমাদের অনেকগুলো মানে ডকুমেন্টসের ওপর ডিপেন্ড করে আন্ডার রাইটিং করা হয়। তার মধ্যে যেরকম রয়েছে তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, মেডিকেল রিপোর্টস, সেলস রিপোর্ট, এগুলো সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে যেটা এক্সামে আসে সেটা হচ্ছে এজ প্রুফ, কারণ এজের ওপর ডিপেন্ড করে রিস্কটাকে অ্যাকসেপ্ট করা হয় হেলথের ক্ষেত্রে এবং প্রিমিয়ামও ডিটারমাইন করা হয় এই এজের ওপর ডিপেন্ড করে। এবার এই এজ প্রুফ আমাদের এখানে ভ্যালিড ডকুমেন্টসকে দু রকমের এজ প্রুফের যে ভ্যালিড ডকুমেন্ট সেটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এজ প্রুফ, এর এক্সাম্পল কি কি দেখে নাও, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ডমিসাইল সার্টিফিকেট, প্যান কার্ড এটসেট্রা। আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ, তার এক্সাম্পল হচ্ছে রেশন কার্ড, ভোটার আইডি, এল্ডার্স ডিক্লারেশন, মানে গ্রামের এই কোনো বড় কেউ ডিক্লারেশন দিল, বা গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, এগুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ হিসাবে ইন্ডিয়াতে গ্রহণযোগ্য, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের চ্যাপ্টার 4। এর পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 পড়বো। তোমাদের যদি ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।